আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটা নিউজের নিয়মিত আয়োজন নিউজ গ্যালারিতে। আজকে নিউজ গ্যালারিতে আগে যেমনটা জানিয়েছি আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক উৎপল শুভ্র, স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং শুরুতেই যে খেলার মাঠের সবচেয়ে এখন যেই আলোচনার বিষয় সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ। এবং চ্যাম্পিয়ন্স লিগে তো আমরা দেখলাম যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ বেশ কয়েকটা ম্যাচই আমরা দেখলাম এবং বেশ কয়েকটি টিমই দেখা গেল যে তারা তৃতীয় রাউন্ডে উঠে গেছে। রিয়াল মাদ্রিদ এবং পিএসজি যে খেলাটা যেটি 2-2 গোলে ড্র হয়েছে, যতটুকু আমরা দেখি যে গত আসরে এই রিয়াল মাদ্রিদের কাছেই তো পিএসজি হেরে আসর থেকে ছিটকে গিয়েছিল। না, এবারে তো আপনার প্রথম ম্যাচে পিএসজির মাঠে গিয়ে 3-0 হেরে এসেছিল। তো এই ম্যাচটা যদি একটু হাইলাইটস দেখতে পারেন আপনি, মানে হাইলাইটসে তো পুরোটা বোঝা যাবে না আসলে, কিন্তু এই ম্যাচটা আসলে ড্র হওয়াটা হচ্ছে রিয়ালের জন্য চরম দুর্ভাগ্যের ব্যাপার। এটা এত একপেশে একটা খেলা হয়েছে এবং রিয়াল যেটা খেলেছে আউট অফ দ্য ওয়ার্ল্ড, মানে এত সুন্দর খেলেছে, এত ভালো খেলেছে, মুগ্ধ হয়ে গেছে খেলা দেখে। এবং 81 মিনিট পর্যন্ত 2-0 এগিয়েছিল। এই ম্যাচটা আসলে 4-0 5-0-তে জেতার কথা রিয়ালের। এবং প্রথম কারণ হচ্ছে, একটা কারণ বলবো যে কেইলর নাভাস, যিনি ইন্টারেস্টিংলি রিয়াল থেকেই পিএসজিতে গেছেন এই সিজনের আগে, অসাধারণ গোলকিপিং করেছেন, কমপক্ষে 3-4টা তো নিশ্চিত গোল বাঁচিয়েছেন। এবং শেষ দিকে এসে 2টা গোল 3 মিনিটের ভিতরে 2টা গোল খেয়ে গেছে রিয়াল। সেই 2টা গোল, প্রথমটা তো আমি মনে করি যে একদমই কেয়ারলেসনেস, একটা ক্যাজুয়াল গোল হয়ে গেছে। আমরা কি একটু দেখবো সেই ফুটেজটা? যদি দেখি সেই ফুটেজটা আমরা একটু দেখে আসি। আসলেই মানে রিয়ালের জন্য বলা যায় আসলে খুবই দুর্ভাগ্যজনক যে তারা ড্র করেছে এই ম্যাচটা। আপনার আসলে মানে ড্র হওয়ার চেয়ে আনফেয়ার রেজাল্ট কিছু হয় না। আমার তো শেষে ভয় হচ্ছিল যে মানে রিয়াল না হেরে বসে। হ্যাঁ, ফুটবলে তো আর উল্টা পাল্টা ঘটে এবং এটা খুব ট্রেজিক ব্যাপার হতো। মানে বললাম না, শুধুমাত্র বোঝা যাচ্ছে, ফুটবলে তো দূর থেকে দেখলে বোঝা যায় না, একটু বড় স্ক্রিনে করলে আমরা। আর পোস্টে যে কয়টা বল লাগছে আমি লাস্ট হিসাব করে ছেড়ে দিচ্ছি। এই যে 2-0 হলো, এটা ছিল ফেয়ার রেজাল্ট, যে 2-0 ঠিক আছে। এই যে প্রথম গোল পিএসজির এবং 81 মিনিটের খেলা চলছে, গোল হওয়ার কথা না এটা। আচ্ছা, আমরা পরের গোলটার অবশ্য ফুটেজটা সংগ্রহ করতে পারি। পরের গোল লাগবে, মানে আসলে পরের গোলটা ভালো ছিল, কিন্তু এই ম্যাচটা বললাম না যে এই ম্যাচটা যারা পুরোটা দেখেছেন তারা বুঝবেন আসলে যে এই রেজাল্টটা 2-2টা আসলে। এমনিতে পিএসজি রিয়াল মাদ্রিদ অনেক বড় ক্লাব, পিএসজি ধরেন অনেক স্টার আছে, সব মিলে তো এটা খুব স্টারের টিম। প্রবাবলি এই চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি ধরে নাম যদি আপনি হিসাব করেন তাহলে এটা খুব তারকাখচিত একটা ম্যাচ। কিন্তু এই ম্যাচ 2-2 হতেই পারে। এবং রিয়াল যেখানে পিএসজির মাঠে গিয়ে 3-0 হেরে এসছে, কিন্তু খেলা দেখলে আপনার কাছে মনে হবে যে মানে ফুটবল যে কত অন্যায় খেলা। কারণ বললাম না যে রিয়াল শুধুমাত্র এক পেশে বা মানে ডমিনেট করে খেলেছে তা না, অপূর্ব খেলেছে। এটা কি তাহলে মানে জিদানের কৌশলের কাছে কি না? সেটা তো জিদানের আমি বলবো যে রিয়ালের দ্বিতীয় দফায় দায়িত্ব নেওয়ার পরে এটা রিয়ালের বেস্ট পারফরমেন্স, মানে মন ভরিয়ে দিয়েছে খেলায়। আসলে এটা তো খুব একটা আসে যায় না, জিতলেও রিয়াল গ্রুপ রানার্স আপই হতো, কিন্তু মানে একটা কি হতো আর যেটা সাইকোলজিক্যাল একটা হতো অ্যাডভান্টেজ পেতো। এমনিতে এই রেজাল্টে যে খুব একটা বেশি মানে পয়েন্ট টেবিলে বড় একটা হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে বা পরের রাউন্ড নিয়ে কোনো একটা চেঞ্জ হয়ে গেছে তা না। কিন্তু যেটা বলছিলাম যে মানে এই ধরনের ম্যাচ দেখলে কখনো কখনো মানে ফুটবল হচ্ছে একমাত্র খেলা বোধহয় পৃথিবীতে, যে এটা একটা কথা আছে প্রবাদ, যে যেটাতে আপনি ভালো খেলে হারতে পারেন। মানে গোল করাটাও তো আসলে ভালো খেলার একটা পার্ট। আপনি যদি গোল না করতে পারেন, ক্রিকেটে কি ভালো খেলে হারা যায় না? কেন পারবেন না ক্রিকেটে? ধরুন ক্রিকেটে ভালো খেলা বলতে কি বোঝেন আপনি? ক্রিকেটে আপনি ক্যাচ ফেলে দিলেন, তো ক্যাচ ধরা তো ভালো খেলার অংশ। বা আপনি বোলিং করলেন, খুব একটা ওয়াইড বল করলেন, বা একটা ব্যাটসম্যান হঠাৎ করে খুব ভালো মেরে দিল, সে ভালো খেলে জিতলো আপনার সঙ্গে। ফুটবলে এমন হতে পারে যে আপনি সব কিছু করলেন, শুধু গোলটা, অবশ্যই গোলটাই তো সবচেয়ে ইম্পর্টেন্ট, কিন্তু এমন হতে পারে যে আপনি সব কিছু করলেন, পুরো খেলা ডোমিনেট করলেন, 80% পজিশন থাকলো, আপনি খেলায় যেটা বলছিলাম রিয়ালের মতো মন ভরিয়ে দিলেন, কিন্তু দেখা গেলো গোলটা হলো না। আর ওইটা তো আরও গোলও হয়েছিল, 2-0 হয়েছিল, যেটা বলছিলাম যে নাভাস না থাকলে এটা 4-0 5-0 হয়ে যায়। আচ্ছা, এই রিয়াল আর পিএসজির এই খেলাটার বাইরে আর কোন খেলা আপনার মন ভরিয়েছে গতকাল? হ্যাঁ, একসঙ্গে তো খেলাগুলো তো একসঙ্গে হয়েছে, মানে আপনার এই ম্যাচগুলোর আগে ম্যাচ হয়েছে, ওইটার খেলা তো সারা এই ম্যাচটা একটু দেখেছি। রিয়ালের ম্যাচটাই পুরো দেখে আমি খুব ভাগ্যবান করতে, কারণ রিয়ালের ম্যাচটা যখন আপনার হাফ টাইমের দিকে যাচ্ছে তখন ওই
রিমোট ঘুরিয়ে আমি আর আমার ছেলে খেলা দেখছিলাম। আচ্ছা। আমার ছেলে বললো ওই খেলাটার অবস্থাটা একটু দেখি, জুভেন্টাসের খেলাটা। তো জুভেন্টাসে যখন আমরা ধরেছি তখনই দিবালার ওই গোলটা, এবং সেটা তো এই রাউন্ডের বেস্ট গোল এবং অসাধারণ গোল। যে অ্যাঙ্গেল থেকে ফ্রি কিক থেকে গোলটা মনে আমরা যদি একটু দেখি দিবালার গোলটা, জুভেন্টাস আর অ্যাটলেটিকোর ম্যাচ ছিল। এই দেখেন গোল দেখেন। Surprise, surprise! Oh, what a strike by Paulo Dybala! অসাধারণ। It's got so কোন many অ্যাঙ্গেল tricks up হ্যাঁ, the থেকে, sleeve. অবিশ্বাস্য। To kick এই it অ্যাঙ্গেল and থেকে make it আসলে go. You've got to come up with এইরকম something গোল। magic, and that was magic. ওই যে বললো দ্যাট ওয়াজ ম্যাজিক। খুব লাকি বললাম এই কারণে, পরে ধরেন হাইলাইটস আপনি দেখলে আর লাইভ দেখার তো মজা আছে। মানে আমরা মাত্র গিয়ে এটা ফার্স্ট হাফে স্টপেজ টাইমে হয়েছে গোলটা, বল বসানো হয়েছে ফ্রি কিকের ওই অ্যাঙ্গেল থেকে কী হবে, এটা ক্রস করবে, কেউ হেড করার চেষ্টা করবে। তো সেইখান থেকে এরকম একটা গোল দেখে মানে ওই জন্য বললাম যে খুব লাকি, এক অর্থে নাও যেতে পারতাম। তো এইটা এই বলতে গেলে কালকে রাতে পুরো ম্যাচ দেখেছি রিয়াল, আর এই দিবালার অংশটা ভাগ্যক্রমে পেয়ে গেছি, আর বাকিগুলোর তো হাইলাইটস দেখা ছাড়া তো বাদ নাই। আচ্ছা, আর অলিম্পিয়াক্স আর টটেনহামের যেই খেলা, হ্যাঁ, ওইটার দিকে একটু খবর রাখছিলাম মরিনোর জন্য, কারণ মরিনো কি করে? হ্যাঁ, মরিনো তো ওই ম্যাচ দিয়ে আপনার চ্যাম্পিয়ন্স লিগে ফিরলেন, এবং আপনার ইংলিশ প্রিমিয়ার লিগ জেতার কোনো চান্স নাই টটেনহামের। চ্যাম্পিয়ন্স লিগটায় যদি আবার, আমি বলছিলাম যে মরিনো যদি এবার টটেনহামকে কোনোভাবে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে দিতে পারেন, এটা অনেক দূরের পথ, ঠিক আছে, জিতিয়ে দিতে পারলে এটা আসলে তখন মরিনো মানে এটা মানে মিথ। কিন্তু কাগজে কলমে টটেনহামের কি সেই কোনোভাবেই হয় না। আমি বলতেছি যে আমিও ওই জন্য বলছি যে এই অবস্থা থেকে যদি হয় যে মরিনো টটেনহামকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে দিলেন, তাহলে তো মানে মরিনো মানে এতদিন যা বলেছেন এরপর নতুন কি বলবেন আমি জানি না, এবং মরিনোকে মানে ধরতে হবে যেটা মানে ভৌতিক একটা ব্যাপার। মরিনো তখন বলবেন যে আমি যে সেরা, সেটাই প্রমাণ হলো। এটা নতুন করে বলার কেস। কালকের ম্যাচে দেখেন না আপনি, কালকে তো 2-0 পিছিয়ে ছিল টটেনহাম সেইখানে, এবং মরিনোর কিছু তো ছিলই, তার খেলোয়াড় সাবস্টিটিউশনের বেশ কিছু ছিল ইন্টারেস্টিং। টটেনহামের খেলার অংশ আমরা দেখতে পাচ্ছি এখন। এটা ধরেন 2-0, এই যে দেখেন অনেকদিন পর আবার দেখা যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ, তার মঞ্চ তো আসলে এখানে এসে। Het goede ingrijp opnieuw bij het shirt van de Spurs. Bal doorgekopt, goeie. Bal van Lenkia, ja, 2-0. Ruben Semedo maakt er 0-2 van voor Olympiakos. Van Aurier, Lucas Moura. Slim gedaan, Lucas Moura, ja, 2-2. Harry Kane met zijn 19e Champions League goal. En na 5 minuten spelen in de tweede helft in deze wedstrijd. Hoe je het bent. Eriksen, goede bal, Kane, 4-2. কি অসাধারণ, কত দূর থেকে হঠাৎ করে থেমে যায় কেন, মানে 3টা গোল দেখা যায় না। না ওইটা তো মানে মরিনোর মানে ম্যাচটা যেহেতু পুরো দেখতে পারিনি, হাইলাইটস আসলে ফুটবল পুরোপুরি বোঝা যায় না। তো কিন্তু ওই যে মেরিনো যেহেতু 2-0 পিছিয়ে না পড়ে নর্মালি ধরেন 1-0 এগিয়ে গেল, 1-1 হলো, সেভাবে জিততো সেটা একরকম হতো। 2-0 পিছিয়ে পড়ে 3-2 জিতা, ন্যাচারালি এখানে আপনি মরিনোর একটা ছায়া বা মহিমা খুঁজে পাবেন। আর আরেকটা সবচেয়ে মানে ইন্টারেস্টিং বিষয়, একটা অন্যতম ইন্টারেস্টিং বিষয় যে বায়ার্নের কাছে 6-0 গোলের বড় ব্যবধানে যে বিদায় নিয়েছে রেড স্টার, এবং এই 6-0 এটাই তো মানে না, রেড স্টারের সঙ্গে বায়ার্ন 6-0 করতেই পারে, এটা খুব বিস্ময়ের কিছু না। লেভানডোভস্কির যে ওইটাও সেই অর্থে মানে রেকর্ড তো বটেই, কারণ চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয়বারের মতো 4 গোল করলেন লেভানডোভস্কি, এবং এত অল্প সময়ের মধ্যে 4 গোলের রেকর্ড ওটা নেই চ্যাম্পিয়ন্স লিগে 2বার 4 গোল করার রেকর্ড আপনার মেসিরও আছে, মানে এই দুজনের আছে। তো লেভানডোভস্কির যে ফর্ম, এটাও বিষয় না, বায়ার্নের বড় জয়ের বিষয় না, কিন্তু ওই ম্যাচটা আসলে দেখি নাই, খুব একটা বলতে পারবো না। আমাদের কাছে হয়তো সেটার ফুটেজ কিছুটা থাকতে পারে, গোলগুলো আমি দেখেছি, কিন্তু হ্যাঁ আমরা একটু দেখি সেই অনেকে লন্ডভন্ডস্কি বলে, অনেকে বলে কিনা জানি না। আমি প্রথম আলোতে যখন কাজ করতাম তখন 2016 সালে এরকম একটা হেডিং করেছিলাম, আমার এক সহকর্মী করেছিল, তো আমি করেছিলাম, এক্স্যাক্টলি কার মাথা থেকে এসেছিল মনে নেই। তো ওই লন্ডভন্ডস্কি ন্যাচারালি বাংলায় তো আপনার ইংলিশে তো লন্ডভন্ডস্কি লেখা যাবে না, তো বাংলাতেই শুধুমাত্র লন্ডভন্ড শব্দটা আছে, কাজে এটা হয় আপনার কলকাতায় কোনো পত্রিকা করতে হবে, বাংলাদেশে কারো করতে হবে। তো
তো প্রথম আলোতে সাধারণত ঝড়ের ক্ষেত্রে বা টর্নেডোর ক্ষেত্রে হ্যাঁ আর কি লন্ডভন্ড করে দেওয়া হ্যাঁ। হয়, সেটা তো ধরেন এই যে এত অল্প সময়ের মধ্যে 4 গোলের তো আপনি ওটার সঙ্গে তুলনা করতেই পারেন। প্রতিপক্ষের শিবিরকে যে লণ্ডভণ্ড করে দেয়া। আজকের ম্যাচগুলোর প্রসঙ্গে আসি, এবং আজকে বেশ কয়েকটি ম্যাচের মধ্যে দেখা যাচ্ছে যে বড় বড় যে দলগুলো আজকে নামছে, যেমন বার্সা আর এবং যে বরুসিয়া ডর্টমুন্ডের যে খেলা, যারা মেসি ভক্ত রয়েছেন তারা তো একদম অধীর আগ্রহে বসে থাকবেন যে বার্সেলোনার খেলা দেখার জন্য। হ্যাঁ, সেটা তো বার্সেলোনার খেলা হলে আপনি মেসির খেলা দেখার জন্য বসে থাকবেন। এতদিন ছিল, কালকে যেমন রিয়াল দেখলে যেমন এখন আমার মনে হয় যে রোনালদো কই, মানে কতগুলো হয় না, হ্যাঁ। এখন রোনালদো একই সময়ে জুভেন্টাসে খেলছিলেন, কিন্তু বার্সেলোনা আর মেসি তো সমার্থক হয়ে গেছে, ওটা তো খুব স্বাভাবিক। আর মেসির বোধহয় একটা দেখলাম কোথায় যেন এই যে তার সি টিম, বি টিম, হ্যাঁ, তারপরে মেইন টিম, তিনটা মিলিয়ে বোধহয় তার 700 নম্বর ম্যাচ, মানে এটা আসলে মিলানো হয়েছে। বি সি টিম আর তো আর ওইভাবে সবসময় আপনার ইয়েতে নেয় না, পরিসংখ্যানের বিবেচনায় নেওয়া হয় না, তো এটা মিলিয়ে একটা মাইলস্টোন বোধহয় দাঁড় করানো হয়েছে। ওটা বোধহয় একটা গ্রাফিক্স ছিল। হ্যাঁ, আমাদের আমরা সেই গ্রাফিক্সটা একটু দেখে আসি, তাহলে এটা সেই পরিসংখ্যানটা বোঝা যাবে যে আসলে সেটা মানে মেসির যেই মেসিময় না, এটা তো মেসি কোন লিগে কতগুলো ম্যাচ খেলেছে সেটা। হ্যাঁ, আপনার মানে বার্সেলোনা সি টিমের হয়ে কয়টা ম্যাচ খেলেছেন, এই যে দেখেন, এই যে বি টিমের হয়ে কয়টা ম্যাচ খেলেছেন, আর আপনার মেইন টিম যেটা আপনার টপ ফ্লাইট, আমরা যদি একটু ফুল স্ক্রিনে দেখি তাহলে আর কি আমাদের দর্শকদের, হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে সি টিমের 2003-04 বলেন, আপনি বলেন। হ্যাঁ, 2003-04 সালে যে সেটা আমরা দেখলাম 4-5 মৌসুমে, এটা সি থেকে বি তে প্রমোশন পেয়েছেন আর কি। 10 ম্যাচে 6 গোল। বেশি ম্যাচ খেলতে হয়নি ছোট দলে, মানে সি বা বি তে বেশি খেলতে হয়নি। দেখেন 600 মূল টিম অভিষেক 2004, ম্যাচ সংখ্যা 699, মোট গোল 612। এটাও তো মূল টিমেরটা অবাক করার বিষয় না, মানে রোনালদো আর মেসি নিয়ে কোনো কিছু আমাকে আর অবাক করে না, মানে এটা আর অবাক করার বাকি নেই। হ্যাঁ, আপনি 10 বছর 12 বছর ধরে এগুলো দেখতে দেখতে এখন মানে দুজন কেউই তো আসলে আউট অ্যান্ড আউট স্ট্রাইকার না, তারপরে নাম্বার অফ গোলস তারা যেভাবে যে পরিমাণ গোল করেছেন, শুধু গোল যদি আলাদা করে নেন এটা অ্যামেজিং। এবং এরকম দুজন খেলোয়াড় একই সময়ে এবং দুইজন যেটা ছিল রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা খেলতেন বলে আরো ব্যাপারটা মুখোমুখি লড়াইয়ের মতো ছিল। এটা কিন্তু ফুটবলের ইতিহাসেই নেই। ফুটবলের বিভিন্ন সময়ে নানা কিংবদন্তি এসেছেন, ধরেন যারা এসেছেন তাদের সঙ্গে কেউ হয়তো কাউকে হয়তো শ্রেষ্ঠ মেনে নিয়ে তার সঙ্গে আরেকজনকে হয়তো আমরা মুখোমুখি লড়াইয়ে নামিয়ে দিয়েছি, কিন্তু তারা কিন্তু এরকম চিরপ্রতিদ্বন্দ্বী দুটো দলে খেলেননি। এক দেশের লিগেই তারা খুব কম খেলেছেন, যে কারণে কিন্তু রোনালদো মেসির প্রতিদ্বন্দ্বিতাটা এত ঝাঁঝাল। আপনি দেখেন রোনালদো জুভেন্টাসে চলে যাওয়ার পরে কিন্তু এখন আর আগের মতো সেই উত্তেজনাটা নাই। আগে কি ছিল, আগের দিন হয়তো বার্সেলোনায় মেসি হ্যাট্রিক করলো, পরের দিন রোনালদো সে হ্যাট্রিক করে জবাব দিল, মানে পুরো জিনিসটাই ছিল একটা রূপকথার মতো। এটা কিন্তু ফুটবল ইতিহাসে কখনো হয়নি, ভবিষ্যতে হবে বলে আমার মনে হয় না। মানে এটা হওয়া খুব কঠিন, খুব কঠিন। একটা ছোট্ট বিরতি নিয়ে আবারও ফিরছে আলোচনায়। প্রিয় দর্শক, আমরা আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ গ্যালারিতে, এবং আপনারা জানেন যে আজকে আমাদের সঙ্গে আছেন উৎপল শুভ্র। বিরতির আগে আমরা চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে আলোচনা করলাম, এবার একটু দেশের যে ফুটবল সেটা নিয়ে আলোচনা করতে চাই। আপনি নিশ্চয়ই জানেন যে এসএ গেমস খেলার জন্য নেপালের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-23 জাতীয় ফুটবল দল, এবং তারা যাওয়ার আগে এই দলের যে ক্যাপ্টেন জামাল ভুঁইয়া বিমানবন্দরে সাংবাদিকদের কিছু কথা বলেছেন। তিনি কি বলেছেন একটু দেখে এসে তারপর আমরা আলোচনায় আসছি। ঠিক আছে। খেলতে হবে, কারণ এই টিম তো লাস্ট কয় মাস 15 মাস একসাথে ছিল, সো মিনিমাম
ফাইনাল খেলতে হবে। ও মেডেল অফকোর্স আমরা গোল্ড মেডেল চাই, এর সবাই গোল্ড মেডেল চাই, বাট লেটস টেক ওয়ান ম্যাচ এট এ টাইম। আগের ফার্স্ট ম্যাচ হয়েছে গিয়ে কার সাথে, নেপাল সাথে, তারপরে ভুটান সাথে। সো আমরা এক ম্যাচ জিতলে আমরা অলরেডি সেমিফাইনাল ঢুকবো। সেমিফাইনাল আর কে আছে ওর গ্রুপে, কে আছে? মালদ্বীপ, শ্রীলঙ্কা। ভারত নেই এবার। মালদ্বীপ, শ্রীলঙ্কা আছে। আর কেউ নাই? না, ভারত নেই। সত্যি? হ্যাঁ, আর কেউ নাই? ভারত নেই। ইন্ডিয়া কই? ইন্ডিয়া না, ইন্ডিয়া খেলবে না। খেলবে না। কেন? নাম উঠবো করে দিচ্ছে। তাহলে ভালো চান্স আছে। হ্যাঁ, বড় চান্স আছে আসলে। একটু লেট জয়েন করছি, এটা একটু সমস্যা হবে আমি মনে করি। 3-4 দিন আগে জয়েন করলে আরো ভালো। আচ্ছা, একসাথে তো আসলে কোনো প্র্যাকটিস করা হয়, এটা কি কোনো হ্যাম্পার করবে কিনা? এটা ছোট মনে হয় হালকা হ্যাম্পার হবে, কারণ কম্বিনেশন তো 100% হয় না এখন। মিনিমাম 7 দিন একসাথে থাকলে দেন কম্বিনেশন ভালো থাকে। একদিকে খুবই মজার, একদিকে আবার একটু একটু অবাক হওয়ার মতো, কারণ খুব বিস্ময়কর লাগলো যে যাচ্ছেন উনি নেপালে খুবই games খেলতে। ইন্টারেস্টিং তার যে মানে বক্তব্য। ইন্টারেস্টিং, আবার একটু মানে বললাম না, একটু অবাক করার মতো যে বাংলাদেশের গ্রুপে কারা আছে সেটা তাকে জিজ্ঞেস করে জানতে হলো, প্রথম ম্যাচ কার সঙ্গে, প্রথম ম্যাচ কার সঙ্গে তিনি অন্য জিজ্ঞেস গ্রুপে কারা করছেন। আছে সেটা জানতে হলো। এবং ভারত যে নেই এত বড় একটা খবর, কারণ ভারত হচ্ছে দক্ষিণ এশিয়ান ফুটবলের পরাশক্তি, মানে র্যাঙ্কিং ওয়াইজ বলেন, সাম্প্রতিক সাফল্য বলেন, গতবারও তো তারাই champion সেখানে হয়েছে। ভারত উইথড্র করে নেওয়া মানে হচ্ছে তো একটা বিরাট খবর এটা। তো সেটাও বাংলাদেশ দলের অধিনায়ক জানেন না, এবং অধিনায়ক তো শুধু আপনি যেটা বলেন আন্ডার-23, এটা শুধুমাত্র কিন্তু অনূর্ধ্ব-23 দলের অধিনায়ক না জামাল ভুঁইয়া, বাংলাদেশ ন্যাশনাল টিমের অধিনায়ক। এবং আপনার এসএ গেমস যেটা হচ্ছে অনূর্ধ্ব-23-এ আপনার 3 জন খেলোয়াড় খেলতে পারেন 23 বছরের বেশি বয়সী, জামাল ভাই ওই কোটাতে আছেন। তো এই সব কিছু মিলিয়ে আপনি চাইলে মজা পেতে পারেন, কিন্তু চাইলে আবার একটু অবাকও লাগে যে এটা মানে নর্মালি হয় না। প্রফেশনাল প্লেয়াররা তারা যাবে, তারা জানবে না, না, এটা একটু তো মজাও না লেগে- চাইলেও তো জেনে যায়। না, একটু মজাও লেগেছে যে তিনি জিজ্ঞেস করছেন, সাংবাদিকদের কাছ থেকে জানছেন কি ভারত নেই, এবং তখন তার অভিব্যক্তিটাও মানে তিনি খুব খুশি হয়েছেন বোঝা যাচ্ছে। না, সেটা তো আপনার যেটা বললাম যে এই অঞ্চলে ভারত থাকা মানে হচ্ছে তাদের চ্যাম্পিয়নের সম্ভাবনা অনেক সবচেয়ে বেশি। তো সেই হিসাবে ভারত চলে যাওয়া মানে হচ্ছে ন্যাচারালি বাকি দলগুলোর জন্য সম্ভাবনাটা বেড়ে যাওয়া। কিন্তু তখন যেটা হবে যে বাংলাদেশ, মালদ্বীপ এবং নেপাল, এই 3টা দল আসলে যে খুব বেশি ব্যবধান তা না। এবং কেউ বলতে পারে যে হয়তো নেপাল, মালদ্বীপ সাম্প্রতিক গত কিছুদিনের পারফরমেন্সে এগিয়েও থাকতে পারে, যদি বাংলাদেশ ভারতে গিয়ে ভারতের সঙ্গে ড্র করে এসছে। সম্প্রতি জাতীয় দল কিন্তু মানে সবসময় রেজাল্ট আসছে না। কাতারের সঙ্গে আমরা হেরেছি ঢাকায়, কিন্তু ভালো যে ব্যবধানে হেরেছি, ভালো খেলা বলতে যে ব্যবধানে যে কাতারের সঙ্গে আপনি কি এক্সপেক্ট করবেন এটাও বুঝতে হবে। ভালো খেলার সংজ্ঞাও তো চেঞ্জ হয় অনেক সময়। মানে সেই হিসাবে আমি মনে করি এসএ গেমসে ভালো চান্স আছে আর কি সাম্প্রতিক ইয়েতে। একটা বিষয় যে জামাল ভুঁইয়ার টিম ম্যানেজমেন্টেরও তো আসলে জামাল ভুঁইয়াকে জানানোর উচিত ছিল যে হ্যাঁ, ভারত খেলছে না শক্তিশালী দল। এটাও তো এটা তো টিম ম্যানেজমেন্টের জানা খুব কঠিন যে ক্যাপ্টেন এটা জানে না। এটা আপনি বলেন তো, এটা তো না জেনে থাকা কঠিন। আপনি না চাইলেও তো আপনি জেনে যাবেন যে এই গ্রুপে এই আছে, ভারত উইথড্র করছে। এটা তো সবসময় যে একেবারে আপনাকে গুগলে সার্চ করে জানতে হবে, পত্রিকা পড়ে জানতে হবে তা না, এটা তো কানে আসবে। এটা নিয়ে যখন কথা হচ্ছে প্লেয়ার, ঠিক আছে বাংলাদেশ দলের এভাবে ক্যাম্প হয়নি জেমি দে নাই দেশে, এটা একটা কারণ হতে পারে, যে যার মতো ছড়ায় ছিটিয়ে ছিলেন। তারপরে এটা কিন্তু বিস্ময়কর। টিম ম্যানেজমেন্ট বলে এই তোমাদের গ্রুপে কিন্তু এই আছে, অপোনেন্ট এই আছে, এটা কি আপনি আন্ডার-23 বলছেন, তো এটা কি স্কুল টিম নাকি? আন্ডার-11 টিম না। মানে এটা আপনি দেখার, এই ক্লিপটা দেখানোর অর্থ তো ওইটাই যে আসলে এই জিনিসটা আনইউজুয়াল। আরেকটা ব্যাপার যে নেপালে খেলা হচ্ছে, নেপালের মাঠে নেপাল তো শক্তিশালী, সেটা তো বটে, স্বাগতিক দল তো একটা অ্যাডভান্টেজ পাই। আবার নেপাল ধরেন এই জেনারেশনের ফুটবলাররা বা দর্শকরা তারা আসলে কল্পনাই করতে পারবে না যে নেপালের যে সোনাটা বাংলাদেশ জিতেছিল, তখন সাব গেমস ছিল, তখন এই আন্ডার-23ও ছিল না, তখন ন্যাশনাল টিম খেলতো। ওই সোনাটা বাংলাদেশের জন্য যে কত বড় প্রাপ্তি ছিল এটা আজকে কাউকে বোঝানো যাবে না। যেটা আমাদের মতো একটু বুড়া মানুষ আছে তারাও বুঝবেন, কারণ সাব গেমসের সোনা নিয়ে, মানে সাব গেমসে ফুটবলের সোনা পাওয়া নিয়ে না, তো না পাওয়া নিয়ে, এটা নিয়ে আমি ধরেন, আমি তো ক্রিকেট বেশি কভার করি বলে সবাই জানে, আমি ধরেন মোটামুটি 20-30টা লেখা লিখে ফেলেছি। সেই ঢাকায় আপনার 85 সালে সাব গেমস হয়েছিল, বাংলাদেশ পারলো না। তারপর প্রতিটা সাব গেমসেই কিন্তু ফুটবলের সোনা কবে পাবে, ফুটবলের সোনা হয়ে গেল বাংলাদেশের একটা চিরন্তন আক্ষেপের নাম, মানে মেসির ইন্টারন্যাশনাল ট্রফি না জেতার মতো। একদম শেষে সে 99 সালে সামির সাকির কোচ ছিলেন ইরাকের। বাংলাদেশ খুব ভালো ফুটবল খেলেছিল তা না, কিন্তু শেষ পর্যন্ত ওই সাফল্যটা ধরা দিয়েছিল। তো আবার কিন্তু সেই নেপালেই বাংলাদেশ যাচ্ছে। আমি জানি না এই মানে এখন জামাল ভুঁইয়া
বাংলাদেশের গ্রুপে ওই গ্রুপে কে আছে ওটা জানেন না, কাজে ওই ইতিহাসটা তা উনি জানেন কি না, জানার কথা না। ডেনমার্কে বড় হয়েছেন, আগে থেকে জানার কথা না। এইটা হয়তো টিম ম্যানেজমেন্ট তাকে মনে করিয়ে দিতে পারে যে দেখো বাংলাদেশের আগে 2বার চ্যাম্পিয়ন হয়েছিল, প্রথম সাকসেসটা কিন্তু নেপালে এসেছিল। কথা বলছিলাম ফুটবল নিয়ে, চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে আলোচনা করলাম এবং এসএ গেমসের যেই জামাল ভুঁইয়াকে নিয়ে আলোচনা জামাল ভুঁইয়াকে নিয়ে একটু আলোচনা হলো। একটু ফুটবল থেকে ক্রিকেটের প্রসঙ্গে আসি। এবং আপনি জানেন যে আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচ লখনৌতে আজকে প্রথম দিন শেষ হয়েছে এবং প্রথম দিন শেষে আফগানিস্তান 187 রানে অল আউট হয়েছে এবং দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ 2 উইকেটে 68 রান। একটা বড় যে আলোচনার বিষয় সেটি হচ্ছে যে কর্নওয়াল তিনি 7 উইকেট নিয়েছেন 75 রানে। এই কর্নওয়ালের ব্যাপারে মানে তার ম্যাচের যে উইকেটগুলো আমরা একটু দেখে এসে তারপর আমরা একটু আলোচনায় আসছি। Brilliant catch, Ibrahim Zadran. Then Javed Ahmadi won't be proud of this shot. Yes! Giving Warwick his first wicket. Then Cornwall in the action again, getting Jannat and Rahmat Shah. Nasir Jamal on debut didn't have a great time. A big wicket of Askar Afghan. And finally, কর্নওয়ালের 7 উইকেট। এটা তো খুব টার্নিং ট্র্যাক বোঝা গেল এবং ভালো টার্ন করাতে পারেন কর্নওয়াল। এটা বোঝা যাচ্ছিল যে এখানে আফগানিস্তানের যেটা বাংলাদেশে যে খেলাটা হয়েছিল ওই খেলাটা হঠাৎ করে মনে পড়লো যে ওই ম্যাচটা কিন্তু কথা ছিল যে উইকেটটা টার্নিং হবে কি ব্যাটিং উইকেট হবে, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছিল। আমি যতদূর জানতাম যে টেস্টের আগে টার্নিং উইকেট করার একটা পরিকল্পনা ছিল, সেটা হলে আফগানিস্তানের অবস্থা কিন্তু খুব একটা সুবিধার না, এটা খুব বোঝা গেল। আর কর্নওয়াল 7 উইকেট পাওয়াতে একটু আপনি যে জিনিসটা নিয়ে একটু বেশি কৌতূহলী, বিরতির সময় কৌতূহল দেখাচ্ছে না, এটা অনেকেই দেখাচ্ছে আর কি। হ্যাঁ, সেটা খুব স্বাভাবিক, কারণ 7 উইকেট পাওয়ার পরে আর কি অনেকে একটু পরিসংখ্যানের কর্নওয়াল আপনার মানে কর্নওয়ালের যখন অভিষেক হয়, অভিষেকের আগে থেকেই তার বোলিংয়ের সঙ্গে প্রায় একই রকমভাবে আলোচনায় ছিল তার বিশাল শরীরটা। মানে এটা একটু ব্যতিক্রমী, কারণ ঠিক মানে আপনি কি হয় ক্রিকেট বলেন ফুটবল বলেন, প্লেয়ারের শরীর মানে অ্যাথলেটিক একটা শরীর হবে, এখানে তো তার শরীরটা, তার ওজন হচ্ছে 140 কেজি। এটা মানে 140 কেজি তো নিশ্চয়ই কখনো বাড়ে কমে, মানে অ্যাভারেজের 140 কেজি। তো সেটা তো দেখলেনই আপনি যে এইরকম বিশাল বপুর একটা লোক যখন এই ছোট্ট একটা বল, মানে তার হাতে বলটা খুবই ছোট দেখায়, আর সে অফ স্পিন করেন, ইন্টারেস্টিং লাগে, মানে খুবই ইন্টারেস্টিং। এবং এইটা কৃতিত্বই বলতে হবে যে এই শরীর যে সেই অর্থে সর্বোচ্চ পর্যায়ে খেলার পথে কোনো বাধা না, তাকে তো আর আপনাকে মানে কি বলবো শরীর দেখে তো নেওয়া হয়নি, বরং শরীর দেখে আমার ধারণা না নেওয়ার চেষ্টা করা হয়েছে অনেক। নিশ্চয়ই তার পারফরমেন্স ঘরোয়া ক্রিকেটে এইরকম ছিল যে কারণে তাকে ইন্টারন্যাশনাল ক্রিকেট না নিয়ে পারা যায়নি। এবং এই পারফরমেন্সের পরে তো আমি মনে করি যে ওয়েস্ট ইন্ডিজ টিমে এখন খুব ভালো স্পিনার নাই, মানে অফ স্পিনার তো বলতে গেলে সে 1 নম্বর স্পিনার হয়ে গেল টিমের। তো এটা দেখে আমার কিছু স্মৃতি মনে পড়ছিল। স্মৃতি বলতে স্মৃতি বলা যাবে না, একটা স্মৃতি মানে নিজের দেখা স্মৃতি বলতে পারি। 2007 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজে আপনার বারমুডা টিমের একটা প্লেয়ার ছিল ডুয়াইন লেভেরক। আচ্ছা, তো লেভেরকের পরে আমি একটু ঘাটাঘাটি করলাম, এই কর্নওয়াল যখন অভিষেক হলো তখন আমি ঘাটাঘাটি করছিলাম যে কর্নওয়াল কি তাহলে আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেশি স্বাস্থ্যবান খেলোয়াড় কিনা, যদি আপনি এইভাবে বলেন। যে হয় কি যে আপনার কুস্তিতে বা বক্সিং তো ওজন শ্রেণী অনুযায়ী ভাগ থাকে, কুস্তিতে তো ওজনটা খুব ইম্পর্টেন্ট। তো ক্রিকেটারদের ওজন নিয়ে ফুটবলারদের ওজন নিয়ে তত আলোচনা হয় না। তো আমি কর্নওয়ালের অভিষেকের সময় একটু ঘাটাঘাটি করেছিলাম, তো দেখেছিলাম যে লেভেরকের ওজন হচ্ছে 127 কেজি। তো আমার ধারণা ছিল আর একটু বেশি, কারণ লেভেরকের সঙ্গে আমার বেশ ইন্টারাকশন হয়েছে, কারণ 2007 বিশ্বকাপে বাংলাদেশও বারমুডার সঙ্গে খেলেছে। ত্রিনিদাদে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্ডিয়া আর বারমুডা ছিল এক গ্রুপে। এবং ইন্টারেস্টিংলি লেভেরক স্লিপে ভারতের বিপক্ষে একটা অবিশ্বাস্য ক্যাচ নিয়েছিল ডাইভ দিয়ে, তো ওইটা দিয়ে মোটামুটি হিরো হয়ে গেছে। ওটা নিয়ে এমন এক দৌড় দিচ্ছে ফুটবলে গোল করার পরে যেমন দেয়। তো ওর পরে ওর সঙ্গে আমি কথা বলি, বাংলাদেশের যখন বারমুডার সঙ্গে ম্যাচ, ইন্টারেস্টিংলি ছিল ওই ম্যাচটা যে বাংলাদেশের পরের রাউন্ডে ওঠাটা সুপার 8 ওঠাটা নির্ভর করছিল ওই ম্যাচের উপরে। তো বারমুডা ম্যাচ বিকেম হিউজ, মানে হঠাৎ করে অনেক বড় হয়ে গেল। তো ওর সঙ্গে আমি হোটেলে কথা বলতে গেলাম, তো আমি শরীরের প্রসঙ্গটা আনতে গিয়ে আপনি যেমন একটু ইতস্তত করছিলেন আর তার সঙ্গে কেমনি আনবো না আনবো, সে দেখলাম এই প্রসঙ্গে আনায় মহা খুশি। সে বলে তুমি জানো আমাদের শরীর কীভাবে হয়েছে? কীভাবে? বলে আমি যেখানে থাকি তার নিচতলাতেই 4টা লাইন ধরে 4টে ইন্ডিয়ান রেস্টুরেন্ট, অ্যান্ড ইন্ডিয়ান কারি ইজ মাই ফেভারিট ফুড। মনে করছে আমি ইন্ডিয়ান অঞ্চল থেকে, ভারতীয় উপমহাদেশ থেকে গিয়েছি এবং ওইটা ছাড়া আমি কোনো বেলা খাই না এবং আই লাভ টু ইট, এখন সেটা তো বোঝা যাচ্ছে।
আপনাকে দেখি বোঝা যাচ্ছে। তো সে দেখলাম যে এটা নিয়ে খুবই উৎসাহী এবং খুবই আনন্দের সঙ্গে আমার সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করলো। এবং এই যে কর্নওয়াল সম্পর্কে যে কথাটা বললাম, সেই কথাটাও লেভেল আমাকে বারবার বলছিলেন যে আমি তো এটার পরেও আমি প্লেয়িং ইন্টারন্যাশনাল ক্রিকেট, ন্যাশনাল টিমে খেলতেছি, তাহলে তো আমাকে কোনো স্যাক্রিফাইস করতে হয় নাই। আমি যদি খেয়ে স্বাস্থ্য এরকম বানিয়েও খেলতে পারি, সমস্যা কি তোমার? এছাড়া আমার কোনো সমস্যা নেই, তুমি খেলো। আরেকটা আছে আপনার, ওইটা অনেক আগের, সেটা হচ্ছে আমার ধারণা ছিল যে ওই ভদ্রলোকই সম্ভবত ক্রিকেট ইতিহাসে সবচেয়ে স্বাস্থ্যবান খেলোয়াড়, যদি আমি খুব ভদ্রভাবে বলি, মোটা না বলি। ওয়ারউইক আর্মস্ট্রং অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন ছিলেন, এবং ক্যাপ্টেন কি মানে 1920 আর 1921 সালের কথা, একটু আগে, আমাদের জন্মের বেশ আগে। তো তার একটা রেকর্ড আছে যে 10টা টেস্ট ম্যাচের নেতৃত্ব দিয়েছেন তিনি, কোন টেস্ট ম্যাচ হারেননি। এইরকম রেকর্ড খুব কম মানুষের আছে। 8টা টেস্ট ম্যাচ জিতেছেন, মাত্র বাকি 2টা ড্র হয়েছে। এবং ওয়ারউইক আর্মস্ট্রংয়ের 1921 সালের যে দলটা, যেটা ইংল্যান্ডকে 5-0 হারায় এসেছে, আমি ইতিহাসে একটু বেশি বলতেছি, মানে আর্মস্ট্রংকে চেনানোর জন্য, ওই দলটা সর্বকালের সেরা কিনা এই আলোচনা হয় বাকি অনেকগুলো দলের সঙ্গে। ক্লাইভ লয়েডের টিম, স্টিভ ওয়ার টিম, ব্র্যাডম্যানের টিম, এদের সঙ্গে আলোচনা হয় যে ওই দলটাও সর্বকালের সেরা কাতারে পড়তে পারে কিনা। তো আর্মস্ট্রং নিয়ে অনেক গল্প আছে, যেটা হচ্ছে কি আগে তো অনেক, এখন যেহেতু টেলিভিশনে মানুষ দেখতে পায়, আগে যেহেতু টেলিভিশনে দেখতে পেতো না, গল্পগুলো অনেক মুখে মুখে বেশি ছড়াতো। যে আর্মস্ট্রং নিয়ে অনেক গল্প আছে যে ইংল্যান্ডে খেলতে গেছে অস্ট্রেলিয়া, কাউন্টি ম্যাচ হচ্ছে, কাউন্টিতে তো নিরাপত্তার বাড়াবাড়ি থাকে না। ওই সময় টেস্ট ম্যাচ হতো, আমি নিজে তো একসময় ইন্টারন্যাশনাল ম্যাচে আপনি চাইলে মাঠের পাশে দাঁড়িয়ে যেতে পারতেন, প্রাইজ গেমের সময় ঢুকে যেতে পারতেন, টসের সময় মাঠে হাঁটাচলা করে যেত। তো ওই সময় তো আরও এরকম ছিল। তো একটা মাঠে ওই আর্মস্ট্রং ফিল্ডিং করছেন, তো একটা বাচ্চা তার পিছনে খাতা নিয়ে সে যেখানে যায় তার পাশাপাশি যায়, অটোগ্রাফ নেওয়ার খেলা কিন্তু হচ্ছে। হ্যাঁ, তো আর্মস্ট্রং সেটাই ভেবেছিলেন খেলার মধ্যে। হ্যাঁ, খেলার মধ্যে, ওটাই বলছি। কাউন্টি ম্যাচ তো একটু ক্যাজুয়াল ছিল, তো গল্প যেটা বললাম, কিছু কিছু মুখে একটু অতিশক্তিও হতে পারে, একটু হয়তো বাড়িয়ে বলা হয়েছে। তা আপনি যেরকম ভেবেছেন ও আর্মস্ট্রং তাই ভেবেছেন। হ্যাঁ, পরে ওটা কি অটোগ্রাফ নেবে, দাও দিয়ে দিচ্ছি। অটোগ্রাফ নাই, পুরো মাঠে একটু আপনার পাশে দাঁড়ালে আমি ছায়া পাচ্ছি, মানে এত রোদ, মানে এটা হয়তো তার করে বোঝানোর জন্য। আরেকটা গল্প আছে এরকম যে ওই সময় তো খেলাটা অনেকভাবে হতো, যে কাউন্টি ম্যাচে বা একটু কম গুরুত্বপূর্ণ ম্যাচে ওই লাঞ্চের সময় হয়তো তারা দেখালো একটু মদিরা পান করলেন। তো এটা খাওয়ার পরে ওই আর্মস্ট্রং স্লিপে দাঁড়িয়ে চোখ, মানে শোনা যায় যে চোখ বন্ধ করে উনি ঝিমাচ্ছিলেন। তো ব্যাটসম্যানের ব্যাটে বল লেগে কানায় লেগে তার ভুঁড়িতে এসে লাগলো, তার ভুঁড়ি ছিল আবার, কিন্তু ভুঁড়িটা দেখা যায় না, ভুঁড়িতে লেগে বল চলে গেল গালিতে, গালির ফিল্ডার ক্যাচ ধরলেন। আর্মস্ট্রং চোখ দূরে খুলে বলেন আজকে দিনটা যেন কেমন, বলে এখান থেকে সরে গিয়ে আরেক জায়গায় দাঁড়ালেন। এরকম নানা রকম গল্প আছে। তার নাম ছিল বিগ শিপ, ওই আপনার আকৃতির কারণেই তার নামটা। এবং আমার একটা তার যে ওই 1921 সালের দল নিয়ে একটা বই আছে, ওই বইয়ের ভিতরে তার আছে আপনার তার জার্সি এবং বুটের ছবি আছে। তো ওটা দেখার মতো আর কি। এটা কর্নওয়ালটা আমার ধারণা এরকমই হবে। যারা মানে আমরা যারা আর কি দেখেছি যে একটু স্থূলকায় যে খেলোয়াড়, সে যেমন ডেভিড বুন, হ্যাঁ আপনি স্থূলকায় খারাপ না, ডেভিড বুনের কথা, ডেভিড বুনকে দেখেছি, এবং রানা তুঙ্গা, হ্যাঁ হ্যাঁ রানা তুঙ্গা দেখা যায় বাংলাদেশে আকরাম খান বলতে পারেন, আকরাম খান, হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে আকরাম খান আছেন। এবং রানা তুঙ্গার সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে উনি দৌড়ে রান নিতেন, উনি ওটা প্রতিপক্ষের জন্য খুব গা জ্বালানো ব্যাপার ছিল, বল দিয়ে হেঁটে হেঁটে তারপর উনি হারছেন। শক্তি ক্ষয় করে লাভ কি, এটা এমনিতেই হেঁটে এক রান নেওয়া যায়, দৌড়ানোর তো কোনো প্রয়োজন নেই। ফ্যাসিনেটিং, রানা তুঙ্গার ব্যাটিং খুব মজা ছিল। মানে আপনি যদি না জানেন তাকে দেখে, তো আকরাম কিন্তু অনেক অ্যাথলেটিক, ডিপে ফিল্ডিং করতো, খুব ভালো ফিল্ডার ছিল আকরাম। তো সেফ ফিল্ডার, মানে এক্সট্রাঅর্ডিনারি ফিল্ডার না হলে খুব ভালো ফিল্ডার ছিল। কিন্তু রানা তুঙ্গাকে কিন্তু রাস্তায় দেখলে আপনারা কিন্তু ক্রিকেটার বলে ভুল করার কোনো কারণ থাকতো না, কিন্তু কি ক্রিকেটার ছিল। জি, ওয়েস্ট ইন্ডিজের এই প্রসঙ্গ থেকেই ওয়েস্ট ইন্ডিজেরই যে খেলোয়াড়, একজন অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস গেইল, এবং স্বভাবতই একটি আজকেরও আসলে পত্রপত্রিকা গণমাধ্যমের খবর এসেছে, সেটি হচ্ছে যে আমাদের দেশে যে বঙ্গবন্ধু বিপিএল হবে, এবং বিপিএলে ক্রিস গেইলকে আসলে নেওয়া হয়েছিল, খুব সম্ভব চট্টগ্রাম নিয়েছিল। কিন্তু পরে ক্রিস গেইল যখন জানতে পেরেছেন যে তিনি বিপিএলে প্লেয়ার্স ড্রাফটে তার নাম আছে, তখন তিনি বলেছেন যে কই, আমি তো জানিই না যে আমার নাম আছে। এটা মানে কেমন একটা ব্যাপার হলো না এটা? হ্যাঁ, এটা তো একটু অবাক করার ব্যাপারই, কারণ নর্মালি তো নামটা খেলোয়াড়ের অনুমতি নিয়ে তার এজেন্ট দেয়, ড্রাফটে যখন নাম জমা দেয়, সেই ব্যাখ্যা মনে ক্রিকেট বোর্ড দিয়েছেও, এটাই ব্যাখ্যা। তো তার এজেন্ট তার নাম জমা না দিলে তো তার আপনার ড্রাফটে ওঠার কথা না, এবং এজেন্টেরও তার অনুমতি নিয়ে নাম দেওয়ার কথা। সেক্ষেত্রে কোথাও একটা ফাঁক আছে, হয় এজেন্ট ভেবেছে ক্রিস গেইল তো খেলবে নেই, তাকে হয়তো জিজ্ঞেস করেননি,
আরেকটা হতে পারে যে অনেক স্বকীয় অনুমানের কথা, যেহেতু আমি জানি না কিছু। আরেকটা হতে পারে ক্রিস গেল কয়েকদিন আগে একটা অভিমান বলে একটা কথা বলেছেন যে আমি যে দলেই খেলি সবসময় আমি দু একটা ম্যাচ খারাপ খেললে আমাকে নিয়ে সমালোচনা হয়, আমাকে দলের বোঝা মনে করে সবাই। তো ওই সব অভিমান থেকে কি এবছর তিনি খেলা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন কিনা সেটাও আমি জানি না। ভারত সফরও তো ক্রিস গেল মানে তিনি বলেছেন না, যে তিনি এই বছরই আর ক্রিকেট খেলবেন না বলে উনি সিদ্ধান্ত কেন, নিয়েছেন। মানে এটার কারণটা কি আসলে? সেটা আমি জানি না। এটা তো ক্রিস গেলের তো মানে একটা তো বয়স হয়েছে, আমি জানি না রিটায়ারমেন্টের কথা উনি ভাবছেন কিনা। ক্রিস গেল তো আজকের জিনিস না, মানে সরি যদি না বলি, মানে অনেক দিন ধরে খেলছেন, সেক্ষেত্রে রিটায়ারমেন্টের কথা হয়তো তার মাথায় আসতে পারে, কিন্তু রিটায়ারমেন্টের কোনো সুর তো আমরা পাইনি। বলেছেন যে এই বছর তিনি আর খেলবেন না। আর আসলে তো মানে ওয়েস্ট ইন্ডিজের ব্যাপারে বহুদিন ধরে উনি কমিটেড না, কখনো খেলেন না। মূলত টি-20 ফেরিওয়ালাই বলা যায়। ওয়েস্ট ইন্ডিজকে সেন্ট্রাল কন্ট্যাক্ট না করে বিভিন্ন দেশের টি-20 লিগে উনি খেলে বেড়ান। কাজে তার মনে কি আছে, ইউনিভার্স বস, তার তো মন অন্যভাবে কাজ করে। কাজে সে কি ভাবছেন, তিনি কি ভাবছেন আমি ঠিক বলতে পারবো না। বিপিএল এ ক্রিস গেল না থাকাতে সেটা যে কোনো টি-20 লিগে, মানে ক্রিস গেল যে কথাটা বলেছেন ওই কথাটার সারবত্য আছে, কিন্তু আপনি অন্য খেলোয়াড় ফেল করলে কিন্তু এটা নিয়ে তো আলোচনা হয় না। ক্রিস গেল নিয়ে হয়, বিকজ ক্রিস গেল, এটা জন্য ক্রিস গেলই দায়ী। মানে টি-20তে এমন সব অবিশ্বাস্য পারফরমেন্স ক্রিস গেল করেছেন, তার রেকর্ড এরকম দুর্দান্ত। কাজে ক্রিস গেল আমরা কিন্তু এটা কাউন্টডাউন করা শুরু করি, 3 ম্যাচ আমরা তার দেখেছি, হ্যাঁ, যে 3 ম্যাচ রান না করলে অন্য অনেক প্লেয়ার হয়তো করছে না, সেটা আপনার দৃষ্টির আড়ালে চলে যাচ্ছে। কিন্তু ক্রিস গেল 3 ম্যাচে রান করেননি, 4 ম্যাচে রান করেননি। গেল সেই আপনি যেটা বললেন, সেই গেল ঝড় কোথায়, এই ধরনের হেডিং, তো এটা তো কন্টিনিউয়াসলি থাকে। তো এই কারণে গেল যে লিগেই খেলতে যাক, আপনার উনি বলছেন বিগ ব্যাশেও খেলবেন না, যে লিগেই খেলতে যান, বিশেষ করে টি-20 লিগে, গেল সবসময় একটা বড় আকর্ষণ। এবং দর্শক মাঠে আনার একটা, আমি বলবো যে টি-20 ইতিহাসে আর কোনো খেলোয়াড় নেই যার টানে এত দর্শক মাঠে আসে। সেই কারণে বিপিএল যদি না খেলেন অবশ্যই বিপিএল এর রং হারাবে। অসংখ্য ধন্যবাদ উৎপল শুভ্র আপনাকে। আমরা আবারও আগামী দিন হয়তো এই চ্যাম্পিয়ন্স লিগ ছাড়াও আরও অন্যান্য মজার কিছু বিষয় নিয়ে আলোচনা করব খেলার রং জগতের। আবারও অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন নিউজ গ্যালারি।